গাইবান্ধা ৩১ আসনের নির্বাচনের প্রাক্কালের সম্ভাব্য প্রার্থীর সাথে মুখোমুখি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট চিকিৎসক এবং রাজনীতিবিদ, শিক্ষক, গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডক্টর মনোজন সাদিক। আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাচ্ছি, আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কেমন পরিবর্তন আশা করেন এবং এখন পর্যন্ত কি কি পরিবর্তন আপনার চোখে দৃশ্যমান হয়েছে? আমরা তো দীর্ঘদিন রাজপথে লড়াই করছি একটা লক্ষ্যকে সামনে নিয়ে। সে লড়াইয়ের সময়টা প্রায় 15 বছর এবং বা তারও বেশি সময়। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এবং সমমনা দলগুলো যে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে লড়াই আমরা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের বিদায়, ফ্যাসিবাদী সরকারের বিদায় এবং যে কাঙ্ক্ষিত বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে, গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ, একটি আলোকিত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা রাজপথে মরণপণ লড়াই করেছি দীর্ঘ 15 বছর। এবং এই 15 বছর আমাদের লড়াই সংগ্রামের মধ্যে এই যে পথ আমরা রচনা করেছি, সেই পথে এবং তার পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সেখানে একটি উদ্দেশ্য আমাদের পূরণ হয়েছে, কিন্তু যে আমাদের যে লক্ষ্য, যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, যে জনাব তারেক রহমান বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে চান, সে লক্ষ্য এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ যে আমরা বিনির্মাণ করতে চাই, সে লক্ষ্য পূরণের পথ এখন অনেক দূর। এবং আমরা চাই যে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সাধন করে স্বল্পত সময়ের মধ্যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেটি মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শুরু থেকেই সহযোগিতা করছি। আমরা সহযোগিতা করতে চাই এবং দ্রুত যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত সরকার যাতে দেশ পরিচালনা করতে পারে, সেই কাজটি আমরা এখন বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করছি। আপনি তো এর আগে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন, ওই নির্বাচনের অভিজ্ঞতা থেকে বর্তমান আপনার পরিকল্পনা কি, আপনার আসনকে ঘিরে? আমার হচ্ছে যে পরিকল্পনা তো আসলে অনেক পরিকল্পনা। এখন ঘটনা হচ্ছে যে এক কথায় যদি বলি, আমরা উন্নত এবং অগ্রগামী পলাশবাড়ী এবং সাদুল্লাপুর গঠন করতে চাই। এখানে আমরা একটা পশ্চাৎপদ এলাকার মানুষ। আমরা শিক্ষা দীক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, কৃষিক্ষেত্রে, কৃষি শিল্পের ক্ষেত্রে এবং চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ। আমাদের এলাকায় দারিদ্র্যের হার হচ্ছে 46%। বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন, মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং যে সমস্ত আমরা যে সমস্ত ক্ষেত্রে পিছিয়ে আছি, সেই সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধন এবং জনগণকে সাথে নিয়ে নির্বাচিত করে জনগণকে সাথে নিয়ে এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। এখানে দেখা যায় সাদুল্লাপুর, পলাশবাড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে রয়েছে, কিন্তু মানসম্মত শিক্ষা এখনো পিছিয়ে। এছাড়াও মাদক, জুয়া, বিভিন্ন সুদের কারবার। এই বিষয়ে আপনি নির্বাচিত হলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? বাংলাদেশের বর্তমানে লক্ষণীয় ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো নয় এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করা পর্যন্ত এবং পুলিশের ক্ষেত্রে যে সংস্কার না করা হলে এবং পুলিশ যতক্ষণ পর্যন্ত পুরানো ধাঁচের যে পুলিশি ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি বহাল থাকে, তাহলে কোনো সরকারের পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে, জনবান্ধব পুলিশ গঠন করতে হবে এবং সেখানে পুলিশের মধ্যে যে প্রচলিত যে দুর্নীতি আছে, সে দুর্নীতি মুক্ত পুলিশ গঠন করতে হবে এবং
পুলিশকে মানবিক পুলিশে পরিণত করতে হবে। তাহলেই কেবল এই এই মানে আইনগত দিকের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব। বেকারত্ব হ্রাস করতে যে আপনার তরুণদেরকে নিয়ে আপনার পরিকল্পনা। তরুণদের, আমাদের দেশে শিক্ষিত যুবকের সংখ্যা প্রায় 3 কোটি। মানে আমরা, আমাদের সরকার মনে করে যে আমাদের 31 দফার মধ্যে সরকার ভুল বললাম, যে আমাদের দল মনে করে 31 দফার মধ্যে যেটি রয়েছে যে আমরা শিক্ষিত যুবকদের আমরা উদ্যোগী করে গড়ে তুলতে চাই, উদ্যোক্তা করে গড়ে তুলতে চাই, এবং সেখানে সরকারি পৃষ্ঠপোষকতার প্রণোদনায় এবং বেসরকারি উদ্যোগে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেমন কুটির শিল্প থেকে শুরু করে হাঁস মুরগির খামার, তারপরে গবাদি পশু পালন, এবং এগুলোর মধ্য দিয়ে সেখানে আমাদের বিমার প্রচলন থাকবে, সহজ শর্তে ঋণ থাকবে। সেগুলোর মধ্যে দিয়ে আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই এবং কর্মসংস্থান এইভাবেই সৃষ্টি হবে। শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্য যেন চাকুরি না হয়, আমাদের শিক্ষা আমরা একটা একমুখী, গণমুখী এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। রাজনীতিতে তো পরিবর্তন চাই, তরুণ এবং শিক্ষিতদেরকে আপনার আদর্শের রাজনৈতিক দলে ফেরাতে আপনার আসনে বা আপনার গাইবান্ধার সভাপতি আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন যাতে আকৃষ্ট হয়ে আপনার দলে তরুণরা যোগ দিলে? এই ক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ? আমাদের ব্যক্তিগত পদক্ষেপ তো আসলে খুব সীমিত হয়। ব্যক্তিগত পদক্ষেপ দিয়ে তো একটা বিরাট এলাকার পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব নয়। সেখানে উদ্যোগ থাকতে হবে, দলগত এবং রাষ্ট্রীয় উদ্যোগ থাকতে হবে। এখানে আমি একজন সাধারণ মানুষ, আমি কেবল কথা বলতে পারি, কিন্তু সেইভাবে উদ্যোগ নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার কেবল আকাঙ্ক্ষার কথা বলতে পারি, আমার দৃষ্টিভঙ্গির কথা বলতে পারি, আমার স্বপ্নের কথা বলতে পারি, আমার প্রত্যাশার কথা বলতে পারি, এবং তরুণদের আমি স্বপ্ন দেখাতে পারি। সেই কাজটুকু আমি করছি, এবং যাতে করে আসলে মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে জাতি বা গোষ্ঠী তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আজকে নিজের ভাগ্যের পরিবর্তন করতে গেলে অন্য এসে করে দেবে, এইটা সঠিক নয়। নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদেরই উদ্যোগী হতে হবে, অন্যেরা সহায়তা করবে। আমি সহায়ক ভূমিকা পালন করতে চাই আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত। আপনার দল বিএনপি আপনাকে কেন গাইবান্ধা 3 আসনের জন্য মনোনয়ন করেন? কেন? আমি তো দীর্ঘ 30 বছর আমার এলাকার জন্য কাজ করছি। আমি শুধু চিকিৎসা নয়, যে কোনো প্রয়োজনে কোনো মানুষ যখন আমার কাছে যায়, আমি বিবেচনা করি না যে সে মানুষটি আওয়ামী লীগ করে না বিএনপি করে, জামাত না জাতীয় পার্টি। আমার এলাকার মানুষের প্রতি যে আমার দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমি সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, এবং আমি দীর্ঘদিন এই কাজটি করে আসছি। এবং আমি গত উপনির্বাচন, 2টি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম নির্বাচনে রাব্বি সাহেব মারা যাওয়ার পরে আমাকে মনোনয়ন দেওয়া হয়, এবং সেই নির্বাচনে পরে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলেন যে আমরা তো, তখন সিদ্ধান্ত ছিল যে বিএনপি সংসদে যাবে না এবং শপথ নেবে না। তখন উনি আমাকে ফোন করে বলেন যে আমরা নির্বাচন করে কি লাভ, আমরা তো সংসদেও যাচ্ছি না, শপথ নেব না। এবং মহাসচিব স্যার আমাকে ফোন করে আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেন, এবং আমি সাংবাদিক সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহার করি। পরবর্তীতে ইউনূস সাহেব মারা যাওয়ার পরে আবার আমাকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয়, এবং সে নির্বাচনে 1 ঘন্টা মানুষ ভোট দিতে পেরেছে। 1 ঘন্টায় 2 উপজেলাতে আমি 44,000 ভোট পেয়েছি। এবং সাদুল্লাপুরের 15টি কেন্দ্রে যেখানে তারা মানে ঢুকতে পারেনি বা বল প্রয়োগ করতে পারেনি, এবং তাই সেই 15টি কেন্দ্রে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছেড়ে দ্বিগুণ ভোটে বিজয়ী হয়েছি। এবং আমি দলের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। আমার ব্যক্তিগত ত্যাগের কথা আমি উল্লেখ করতে চাই না, এই দল যারা করেন তারা সবাই ত্যাগ করেছেন, কম বেশি এই দলের পিছনে সবারই ত্যাগ আছে। যেমন আমার ব্যক্তিগত যে ত্যাগের কথা যদি বলি, আমি সরকারি চাকরি থেকে করতে পারিনি, চাকরিচ্যুত হয়েছি। আমি একটি বেসরকারি আকর্ষণীয় চাকরি করতাম, সভাপতি নির্বাচিত হওয়ার পরে সেই চাকরি আমি মেইনটেইন করতে পারিনি। আমি এখন সেখানে পার্ট টাইম কাজ করি। তারপরে হচ্ছে যে এই দলের পরিচালনার ক্ষেত্রে
এই কথা নির্দ্বিধায় আমি বলতে পারি যে দল পরিচালনার প্রায় 90% টাকা আমার কষ্টার্জিত পয়সার থেকে দল জেলা পরিচালিত হয়। এবং এবং আমার হচ্ছে যে আমি আমার শেষ পর্যন্ত আমি আমার পরিবারকেও ত্যাগ করেছি। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত অবধি আমার এই নেতা কর্মীদেরই সঙ্গে আমার সময় কাটে। এখন বিএনপি আমার পরিবারে পরিণত হয়েছে। এই সমস্ত বিবেচনায় এবং আমি মনে করি জনপ্রিয়তার দিক থেকে, ব্যক্তিগত জনপ্রিয়তার দিক থেকে আমার চেয়ে জনপ্রিয় বিএনপির কোনো প্রার্থী আমার এলাকার মধ্যে নাই। সেই বিবেচনা থেকে আমি প্রত্যাশা করতেই পারি এবং জেলার সভাপতি হিসেবেও প্রত্যাশা করতে পারি মনোনয়নটি আমাকেই দেওয়া হবে। আপনি জনগণের সাথে স্যার হিসেবে মিশবেন নাকি বন্ধু হিসেবে মিশতে চান? আমি তো আসলে অনেকের শিক্ষকের মর্যাদা কিন্তু একটি আলাদা মর্যাদা। শিক্ষক কিন্তু বন্ধু হতে পারে। ছাত্রদের সাথে আমার সম্পর্ক বন্ধু সুলভ এবং আমি ছাত্রদের যে এখানে ছাত্ররা আমাকে ভয়ও করে আবার ভালোবাসে। এবং হচ্ছে যে মানুষ একটা ব্যক্তিত্বের মধ্যে পৌঁছতে না পারলে, এটা নেতার ক্ষেত্রেও প্রযোজ্য, যে একজন ব্যক্তিত্ববান মানুষ ছাড়া যে মানুষের যে ধরেন ইন্টিগ্রিটির বাংলা কি বলবো আমি বুঝতে পারছি না, শব্দগত অর্থ কি হবে, ইন্টিগ্রিটি শব্দটাই ব্যবহার করছি। একজন মানুষের যদি ইন্টিগ্রিটি না থাকে সেই মানুষের উপর জনগণ আস্থা অর্জন করতে পারে না। সেই ইন্টিগ্রিটিটা গড়ে ওঠে মানুষের মানে যেমন ধরেন তার সততা, তার ন্যায়পরায়ণতা, তার কর্মনিষ্ঠা, তার কর্মস্পৃহা, তার বিশ্বস্ততা, এই সমস্ত গুণাবলী মিলেই একজন মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। আমি সেই দিক থেকে আমার সমস্ত এইগুলো মেইনটেইন করে যাচ্ছি দীর্ঘদিন এবং যার ফলে আমি মানুষের কাছে একজন আমার এলাকার মানুষের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে আমি আছি। এবং আমি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয় হবে যদি আমি কখনো আমার এলাকার মানুষ যদি যখন বলবে ডাক্তার সাদিক আমাদের লোক, এটাই আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় পরিচয় হবে। আমি সেই পরিচয় নিয়েই মানুষের মধ্যে থাকতে চাই, মানুষের ভালোবাসায়, মানুষের আস্থায়, মানুষের বিশ্বাসের মধ্যে থাকতে চাই। এবং মৃত্যুর পরেও যদি কোনো মানুষ যদি বলে ডাক্তার সাহেব ভালো মানুষ ছিল, তাহলে একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি আমার আমলনামায় একটি পয়েন্ট যোগ হবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা সবাই এখন বাংলাদেশের প্রতিটা জনগণ আশা করে একটা সুষ্ঠু নির্বাচন, তাদের ভোটাধিকার যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকেই ধন্যবাদ।